ওমান উপসাগরে ইরানি জাহাজ আটক দ্বিতীয় দফার সংলাপে অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছে না তেহরানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও মিথ্যাচারের অভিযোগ। হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থায় ফের তেলের দাম 7% বৃদ্ধি। তীব্র জ্বালানি সংকটের মুখে বিশ্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ বিভিন্ন দেশের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে প্রতিনিধি দলকে পাকিস্তানে পাঠাবে না ইরান। নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও মিথ্যাচারের অভিযোগ এনেছে তেহরান। এদিকে ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জলদস্যুতা আখ্যা দিয়ে জবাবের হুঁশিয়ারি দিয়েছে IRGC। সাময়িক যুদ্ধবিরতি শেষ হতে 2 দিনেরও কম সময় বাকি। এ অবস্থায় যে কোনো ধরনের শান্তি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে ইরান। স্থানীয় সময় সোমবার দেশটি ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে অন্যায়ভাবে ইরানের উপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুদ্ধবন্ধের প্রচেষ্টায় মার্কিন প্রশাসন আন্তরিক নয় বলেও দাবি করেন তিনি। প্রথম দফার আলোচনার সময় যুক্তরাষ্ট্রের হামলার কথাও মনে করিয়ে দেন ইসমাইল। এখন পর্যন্ত পরবর্তী আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই। এই বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা এই যুদ্ধের সূচনাকারী নই, কোথাও আক্রমণ করিনি, এমনকি এখনো কারো ওপর আক্রমণ চালানোর কোনো ইচ্ছাও নেই। আমরা আমাদের অধিকার চাইছি। হুমকি ধামকির মধ্যেই ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ট্রুথ সোশ্যালে নিজেই এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে হামলা চালানো হয় বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের নিন্দা জানায় চীন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আমরা আসলে 52তম দিনের খবর আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আপনি জানেন, যেমনটি বলছিলেন যে 52তম দিনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ফেব্রুয়ারিতে যখন শেষের দিকে যখন যুদ্ধ শুরু হলো, আপনি জানেন যে 40 দিন ব্যাপী যুদ্ধ চলেছে। এরপর যেই যুদ্ধ বিরতির ঘোষণা এলো এই চলতি মাসে, সেটি কিন্তু আগামীকাল শেষ হতে যাচ্ছে। অর্থাৎ 48 ঘন্টা 24 ঘন্টার মধ্যে যে যুদ্ধবিরতি সেটির মেয়াদ শেষ হচ্ছে। তার মধ্যেই আপনি জানেন যে যুদ্ধবিরতিটিকে কীভাবে স্থায়ী রূপ দেওয়া যায়, একটি শান্তি চুক্তি করা যায়, সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিনিধি দল প্রথম দফায় পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক করেছিল। আশা করা হয়েছিল যে আসলে দ্বিতীয় মেয়াদেও দ্বিতীয় দফায় যে বৈঠকটি হবে সেখানে একটি চুক্তি হতে পারে, কিন্তু একটু আগেই প্রতিবেদনে দেখলেন যে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনো প্রতিনিধি দল আসলে যাচ্ছে না। আমরা একটু সবশেষ তথ্যগুলো যদি দেখি যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরান যে উত্তেজনা বিরাজ করছে, তার মধ্যে সবশেষ এই যে আলোচনা চলছে, আলোচনা শুরু হবে কিনা এমন একটি যে গুঞ্জন, তার মধ্যেই কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ করেছে, যেটি তারা এক ধরনের বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে এটিকে জলদস্যুতা আখ্যা দেওয়া হয়েছে। এবং তারা সাথে সাথে বলেছে যে এই ধরনের ঘটনার কঠোর প্রতিশোধ নেওয়া হবে। অর্থাৎ ইরানও একই ধরনের ব্যবস্থা নেবে, অর্থাৎ তারাও মার্কিন যে কোনো স্থাপনা হোক, সেটা মার্কিন অবকাঠামো হতে পারে, মার্কিন জাহাজও হতে পারে, তারাও একই ধরনের কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। আর এর মধ্যেই যেমনটি বলছিলাম যে ইসলামাবাদে আলোচনার যে শুরু হওয়ার কথা, এটিকে এখন পর্যন্ত অনিশ্চিত। কারণ আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন যে আজ সন্ধ্যায় পাকিস্তানের ইসলামাবাদে, এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং যেমন করে তার জামাতা জ্যারেড কুশনার এসেছিলেন, একইভাবে তাদের প্রতিনিধি দল এই দুজন উপস্থিত থাকবেন এবং তাদের প্রতিনিধিরাও থাকবে। আর বিপরীতে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, একটু আগেই ব্রিফ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই, তিনি যেমনটি বলেছেন তাদের এখন পর্যন্ত শান্তি আলোচনায় যোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই। শান্তি আলোচনায় আসলে তারা যাবে কি করে, এইটা একটা বড় প্রশ্ন। কারণ হচ্ছে যে যখন আলোচনাটা হবে আজকে, তার আগেই ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ তারা আটক করেছে, এটি একটি বিষয়। এবং আপনি জানেন যে ইরানের পক্ষ থেকে গত কয়েকদিন আগে থেকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে যুদ্ধবিরতি চুক্তিতে যেতেই হবে, যাবেই। এই যে একটা দোলাচলের মধ্যেই কিন্তু তাদের যে হুমকি ধামকির মধ্যে তারা বলছে আসলে তারা এই অবস্থায় আসলে
কখনোই বৈঠকে বসতে পারে না। আপনি জানেন যে শুধুমাত্র যে ইরান কেন্দ্রিক এই ইস্যুটা নয়, কারণ হচ্ছে আলোচনাটা হচ্ছিল কয়েকটি বিষয় নিয়ে, তাদের যে মতবিরোধ রয়েছে। আমরা যদি দেখি যে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে তারা ইসলামাবাদের যে প্রস্তুতি সেটাও কিন্তু নেওয়া হয়েছে। আপনি জানেন যে 20,000-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে আমরা দেখছিলাম 10,000 সেনা মোতায়েন করেছে, এবার কিন্তু বেশি করা হয়েছে, সেটিও নিরাপত্তার খাতিরে। এবং ইরানের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যেটি বলছিলাম যে অবরোধ প্রত্যাহার করা না হলে তারা কোনো ধরনের আলোচনায় যেতে চায় না। আপনি জানেন যে একদিকে অবরোধ দিয়ে রেখেছে হরমুজ প্রণালী সহ, তাদের কোনো বন্দর থেকেই আসলে কোনো জাহাজ বেরো হতে পারছে না, আবার প্রবেশও করতে পারছে না। এই যখন টালমাটাল অবস্থা, আমরা সাময়িক স্বস্তি পেয়েছিলাম কিছুদিন আগে, কিন্তু এখন দেখলাম যে বিশ্ব বাজারে কিন্তু আপনি জানেন আজকে একদিনে 7% তেলের দাম মূল্য বৃদ্ধি বেড়ে গেছে, যেহেতু আলোচনা হচ্ছে না। এবং এর মধ্যে দিয়ে তাদের এই আলোচনার উপর কিন্তু প্রতিদিন আমরা দেখছি ভিত্তি করেই তেলের দাম বাড়ছে কমছে। এবং এই যদি আসলে অবস্থা হয়, সেক্ষেত্রে কিন্তু বিশ্বের জন্যই আসলে একটি খারাপ পরিস্থিতি। ইমদাদ, কিন্তু ইসরায়েলের সঙ্গে লেবাননের যে একটা যুদ্ধবিরতির সম্ভাবনা ছিল, তাদেরও কিন্তু এখন পর্যন্ত 10 দিনের যুদ্ধবিরতি চলছে, কিন্তু যুদ্ধবিরতি চললেও ইসরায়েল কিন্তু আসলে তাদের আগ্রাসন থামিয়ে যায়নি। হয়তো বা বড় আকারে বোমা হামলা চালাচ্ছে না, কিন্তু তাদের আগ্রাসন রয়েছে। যেমনটি বলছি যে লেবাননে মানবিক বিপর্যয়, আপনি জানেন যে প্রথম দিনেই তারা যে হামলাটি চালিয়েছে, সেই হামলাতে আসলে লেবানন বলা যায় একেবারেই পঙ্গু হয়ে গেছে। তাদের অর্থনীতি থেকে শুরু করে রাজধানী দক্ষিণাঞ্চল একেবারেই বাজে অবস্থা। এবং যুদ্ধবিরতিতে সীমান্তের যে এলাকাগুলো, গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে মানুষকে ফিরতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল, কিন্তু তারা এখন যখন ফিরছে, তাদেরকে কিন্তু ফিরতে দেওয়া হচ্ছে না। নেতানিয়াহুর দুর্নীতি মামলার একটি সাক্ষ্যদান স্থগিত করার আজ আবেদন করা হয়েছে। আপনি জানেন যে ইসরায়েল প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তিনি কিন্তু অভ্যন্তরীণভাবে চাপে রয়েছেন, এবং এই চাপটিকে মোকাবিলা করার জন্য তিনি যুদ্ধ জিয়ে রেখেছেন, এমন কিছু অভিযোগ কিন্তু এখন সামনে আসছে। ইমদাদ, আচ্ছা, সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আসলে কোন দিকে উপনীত হতে পারি, এটা আসলে নির্ভর করছে যে আজ কি হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যাওয়ার পরে আসলে কি হয়, ট্রাম্প কি ঘোষণা দেন, ইরান শেষ পর্যন্ত কি বলে, তাই আসলে এখন দেখার বিষয়। জি ইরান, আমরা অপেক্ষায় রইলাম। আসলে আমরা চাচ্ছি একটা ফলপ্রসূ আলোচনা হোক, আলোচনার মাধ্যমে অনেক সংকটই সমাধান করা সম্ভব। আমরা আশা করব সেদিকেই যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন স্টুডিও থেকে। ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থার জেরে তীব্র জ্বালানি সংকটের মুখে বিশ্ব। হু হু করে তেলের দাম বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিচ্ছে। শ্রীলঙ্কায় জ্বালানি বাঁচাতে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফিলিপিন্স ও মিশর যাতায়াতের চাপ কমাতে কর্মীদের সপ্তাহে 4 দিন অফিস বা বাসা থেকে কাজ করার নীতি গ্রহণ করেছে। কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও চীন তেল রপ্তানি আপাতত বন্ধ রেখেছে। তেলের উপর নির্ভরশীলতা কমাতে অনেক দেশ গণপরিবহনকে প্রাধান্য দিচ্ছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের 20% আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুদ্ধের জেরে এই রুটটি কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে। এই ধাক্কা সামলাতে বিভিন্ন দেশ এ পর্যন্ত নানা পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যে বিদ্যুতের বেশিরভাগই প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত হলেও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধির কারণে দেশটিতে পেট্রোলের দাম বেড়েছে। পেট্রোল বিক্রেতারা এই পরিস্থিতিতে অতিরিক্ত মুনাফার চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় আয়ারল্যান্ড সরকার 505 মিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। জ্বালানি সাশ্রয়ে কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছে এশিয়ার দেশগুলো। থাইল্যান্ডে এসির ব্যবহার কমাতে সরকারি কর্মকর্তাদের জ্যাকেট খুলে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় জ্বালানি বাঁচাতে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে ফিলিপিন্স ও মিশর যাতায়াতে চাপ কমাতে কর্মীদের জন্য সপ্তাহে 4 দিন অফিস বা বাসা থেকে কাজ করার নীতি গ্রহণ করেছে। মিয়ানমার ও স্লোভেনিয়ায় ব্যক্তিগত গাড়ির জন্য জ্বালানি তেলের রেশন ব্যবস্থা চালু করা হয়েছে। তেলের ওপর নির্ভরশীলতা কমাতে অনেক দেশ গণপরিবহনকে প্রাধান্য দিচ্ছে। অস্ট্রেলিয়ার 2 রাজ্যে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে ট্রেন, বাস ও ফেরিতে চলাচল সম্পূর্ণ বিনামূল্যে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীন তাদের বিশাল মজুদ থেকে চাহিদা মেটানোর চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তেল রপ্তানি আপাতত বন্ধ রেখেছে বেইজিং। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুদ্ধের জেরে এশিয়ায় নিজ বলয় হারাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে
টালমাটাল জ্বালানি পরিস্থিতি সামাল দিতে মার্কিন মিত্ররা ঝুঁকছে তেহরান ও মস্কোর দিকে। 7 বছরে প্রথমবার ইরানের কাছ থেকে তেল কিনেছে ভারত। ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মতো দেশ জ্বালানির চাহিদা মেটাচ্ছে রাশিয়ার কাছ থেকে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্র নীতি অনেক মিত্র দেশকে দূরে সরে যেতে বাধ্য করেছে। ইরানে মার্কিন হামলার পর থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার বেশিরভাগ বার্তায় ছিল অস্পষ্ট। অনেকের দাবি যুদ্ধক্ষেত্র ও জ্বালানি সংকট নিয়ে ট্রাম্পের দেয়া বক্তব্য কিংবা সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আসল চিত্র ফুটে ওঠেনি। মার্কিন প্রেসিডেন্টের দেয়া বার্তায় ভরসা না পেয়ে এশিয়ার অনেক নেতা নিজ দেশের তেলের চাহিদা মেটাতে ঝুঁকছে ইরান ও রাশিয়ার দিকে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়ার এক বিশেষ দূত পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর বিষয়ে আলোচনা করেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে। একই দিন তেল কিনতে মস্কো পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো। 5 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেল কিনছে ফিলিপিন্স। 7 বছরের মধ্যে প্রথমবার ভারতেও আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল পৌঁছেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে এই লেনদেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্নের কোনো ইঙ্গিত না দিলেও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদেরই সহায়তা করছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্র নীতি অনেক দেশকে মার্কিন বলয় থেকে দূরে ঠেলে দিয়ে বিকল্প খুঁজতে বাধ্য করছে। আর এই সংকটে নতুন করে সামনে এসেছে রাশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব। গত বছর পর্যন্ত এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র ও কৌশলগত সহযোগী দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ আরেক দেশ ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় বাবার গুলিতে প্রাণ গেল 7 সন্তান সহ 8 শিশুর। পালানোর সময় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত। নৃশংস হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। দখলদার বাহিনীর হামলায় আবারও 2 ফিলিস্তিনি নিহত এবং 4 জন আহত হয়েছেন। পশ্চিম তীরে আহত হয়েছেন আরও 1 ফিলিস্তিনি কিশোর। এদিকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় যেতে হলে প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে বলে সাফ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণ থামছেই না। রোববার গাজার উত্তরাঞ্চলের দেইর আল বালা ও জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় 2400 বার তা লঙ্ঘন করেছে। এতে বহু মানুষ নিহত হয়েছে ও হাজারো মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় যেতে হলে প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। সংগঠনটি মিশর ও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিলেও ইসরায়েল বারবার চুক্তি ভঙ্গ করেছে এবং সেনা প্রত্যাহার ও পুনর্গঠনের মতো মূল শর্ত মানছে না বলে অভিযোগ হামাসের, যে কারণে অনিশ্চয়তার মুখে যুদ্ধবিরতি প্রক্রিয়া। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে। পুরো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনে এখন পর্যন্ত 773 জন ফিলিস্তিনি নিহত এবং 2171 জন আহত হয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যে বাবার গুলিতে 7 সন্তান সহ 8 শিশু নিহত হয়েছে। নিহতদের বয়স 1 থেকে 14 বছরের মধ্যে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 নারী। হামলার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়। স্থানীয় সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহর সাক্ষী হলো এক মর্মান্তিক ঘটনার। বন্দুকধারীদের গুলিতে প্রাণ গেল কয়েক শিশুর, আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ বলছে 3টি আলাদা এলাকায় বিস্তৃত ছিল ঘটনাস্থল। পাশাপাশি 2টি আবাসিক ভবন টার্গেট করে গুলি চালায় ওই বন্দুকধারী। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন শিশু হামলাকারীর সন্তান ছিল বলেও ধারণা পুলিশের। নিহত শিশুদের বয়স 1 থেকে প্রায় 14 বছরের মধ্যে।
ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে গুলি করলে মারা যায় ওই বন্দুকধারী। পরে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং শুরু হয় তদন্ত। লুইজিয়ানা স্টেট পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে, সংগ্রহ করছে বিস্তারিত তথ্য। তদন্তকারী কর্মকর্তা সাধারণত মানুষের কাছেও সহযোগিতা চেয়েছে। কেউ যদি এই ঘটনার কোনো ছবি, ভিডিও বা তথ্য পেয়ে থাকেন তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার আহ্বান জানানো হয়। তবে এ পর্যন্ত এই ঘটনার সুনির্দিষ্ট কারণ পুরোপুরি স্পষ্ট করতে পারেনি লুইজিয়ানা পুলিশ। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। জাপানের উত্তর পূর্বাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি, উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ছোট বিমান বিধ্বস্তে পাইলট নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রোববার পাসকো কাউন্টিতে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। একটি বাড়ির মাঝামাঝি ফাঁকা জায়গায় আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তাতে কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটিতে শুধু পাইলটই ছিলেন। এটি ট্যাম্পা নর্থ এয়ার পার্ক থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার 152টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 1,500 প্রার্থী। 23% বেশি প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলা, আর কোটিপতি প্রার্থী রয়েছেন অন্তত 350। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্যটির 16 জেলার 152টি বিধানসভা আসনে লড়ছেন 1475 জন প্রার্থী। নির্বাচনী আসনগুলোর মধ্যে সবচাইতে আলোচিত নন্দীগ্রাম, যেখানে লড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল নেতা পবিত্র কর। খড়গপুর সদর আসনে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিপরীতে লড়ছেন তৃণমূলের প্রদীপ সরকার। এক সময়ের প্রভাবশালী কংগ্রেস নেতা অধীর চৌধুরী লড়ছেন বহরমপুর কেন্দ্র থেকে। এবার আলোচনায় এসেছে কোটিপতি প্রার্থীর তালিকা। মোট প্রার্থীদের 21% এবার কোটিপতি। সবচেয়ে বেশি রাজ্যের শাসক তৃণমূলের 152 জন প্রার্থীর মধ্যে 106 জনের সম্পদের পরিমাণ কোটির অঙ্ক ছাড়িয়েছে। বিজেপির রয়েছেন 71 জন, কংগ্রেসের 50 জন এবং বামেদের কোটিপতি প্রার্থীর সংখ্যা 24 জন। এদিকে এটিআর ও ইলেকশন ওয়াচ সংস্থার দাবি, প্রথম দফার মোট প্রার্থীদের মধ্যে 345 জনের বিরুদ্ধে রয়েছে মামলা। আগামী 23 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম দফার নির্বাচনে এসব প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন প্রায় 3,60,00,000 ভোটার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আরও খবর জানবো। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাব তার কাছে। সুব্রত, দেখুন, দক্ষিণ উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের পাশে জঙ্গলমহল এবং আরো কয়েকটি জেলার, প্রায় 16টি জেলার এই প্রথম দফার যে নির্বাচন হবে, ভোট গ্রহণ হবে 23 এপ্রিল, তার নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হতে আর মাত্র 30-32 ঘন্টা বাকি রয়েছে। 21 এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হবে। এই প্রচার প্রচারণার প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড কাজে লাগাচ্ছেন রাজনৈতিক দলগুলো। আপনি জানেন যে এই এবার 294 আসনের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2 দফায় ভাগ করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং নির্বাচন কমিশন এই ভোটটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছে। নির্বাচনী সহিংসতা রোখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী যেরকম রয়েছে, সমস্ত ব্যবস্থাপনার দিক থেকে যে দৃশ্য আমরা দেখেছি, যে নির্বাচন কমিশন সমস্তভাবেই সব দিক থেকেই চেষ্টা করছে একটি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য। সে কারণে আমরা দেখেছি যে ভোটের আগে নির্বাচন প্রচারণাকালীন যে সংঘর্ষ বা নানা ধরনের যে রাজনৈতিক খুব উত্তপ্ত সেই পরিস্থিতি এখন নেই। শুধুমাত্র রাজনৈতিক যে অভিযোগ, পাল্টা অভিযোগ, সেগুলো সামনের দিকে আসছে। যেটি বলছিলাম যে আগামীকাল মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা চলবে। প্রথম দফার ভোটের
প্রচারণার ক্ষেত্রে ইতিমধ্যে আপনি জানেন যে লোকসভায় বিজেপি নারী আসন সংরক্ষণের যে বিল, সেই বিল পাশ করতে পারেনি, বড় একটি ধাক্কা খেয়েছে এবং বিজেপি উল্টো বিরোধীদের উদ্দেশ্যে বিরোধীদের কাঁধে দায় চাপাচ্ছে, বিশেষ করে কংগ্রেস, ডিএমকে এবং তৃণমূল কংগ্রেসের কাঁধে দায় চাপাচ্ছে যে তারা ভারতের নারী বিরোধী রাজনৈতিক দল। এবং যেহেতু পশ্চিমবঙ্গে আপনি জানেন যে পশ্চিমবঙ্গে যে ভোটার সংখ্যা তার প্রায় অর্ধেক ভোটারই নারী, সুতরাং এই নারী ভোটারদেরকে লক্ষ্য করেই কিন্তু বিজেপির পক্ষ থেকে এই প্রচারণা চালানো হচ্ছে। আজকেও দেখেছি যে নির্বাচনী প্রচারণায় জঙ্গলমহলে যখন বিজেপি সর্বভারতীয় সভাপতি নবীন নীতিন তিনি যখন এসেছেন, তিনিও কিন্তু একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অস্ত্র চালিয়েছে যে তারা নারী বিরোধী দল। অন্যদিকে নির্বাচনী প্রচারণায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলটির সৈনিক বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টো বলছে যে লোকসভা নির্বাচন সহ পঞ্চায়েত, পৌরসভা, সিটি কর্পোরেশন সমস্ত জায়গাতে কোনো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যে দলটি প্রায় 50% আসন নিশ্চিত করেছে এবং খোদ লোকসভাতে 38% তৃণমূলের মহিলা প্রার্থী রয়েছেন, সেখানে মাত্র বিজেপির 12% সাংসদ রয়েছে বিজেপি। সব মিলিয়ে নির্বাচনী প্রচারণায় বিজেপি যে নারী আসন নিয়ে যে হেরে যাওয়ার যে ইস্যু, সেটিকে কাজে লাগাচ্ছে পরস্পর দুই পক্ষই। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম দফার ভোটের প্রচারণার আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। স্থানীয় সময় সোমবার বিকেল 4:53 এ কম্পন অনুভূত হয়। গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এর প্রভাবে 3 মিটারের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনাও জারি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিপর্যস্ত জনজীবন। ইলিনয়, উইসকনসিন এবং মিনেসোটায় আঘাত হানা এই ঝড়ে অসংখ্য ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং গাছপালা উপড়ে রাস্তাঘাট যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রকৃতির তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে ইলিনয়, উইসকনসিন এবং মিনেসোটার ওপর দিয়ে বয়ে যাওয়া এই শক্তিশালী ঝড়টি সম্ভবত টর্নেডো ছিল। সেন্ট্রাল উইসকনসিনের ক্রোনেনওয়েটার এবং রিঙ্গেল শহরের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। মিনেসোটা রাজ্যের অনেক এলাকায় ঝড়ের তীব্রতায় বাড়িঘরের ছাদ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইলিনয়ে ঝড়ের প্রভাবে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষের কারণে অনেক সড়ক এখনও চলাচলের অনুপযুক্ত। টর্নেডো পরবর্তী উদ্ধার ও পুনরুদ্ধার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে। প্রাণহানি না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সম্পদে যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ভারতের তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 23 জন নিহত হয়েছেন। আহত 6 জনের মধ্যে 4 জনের অবস্থাও আশঙ্কাজনক। তামিলনাড়ুর ভিরুথুনগর জেলার কাত্তানাপট্টি এলাকায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের সময় প্রায় 30 জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়ে, ফলে হতাহতের সংখ্যা বাড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত 1000 ঘরবাড়ি। এতে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন হাজারো মানুষ। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রোববার ভোরে বর্নিও দ্বীপের সান্দাকান জেলার একটি ভাসমান গ্রামে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে দমকল বিভাগ। প্রবল বাতাস ও ঘনবসতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভাটার কারণে পানি সংগ্রহে সমস্যা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হয়। পুলিশ জানিয়েছে এ ঘটনায় 9000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় এখন মানুষের নিরাপত্তা এবং তাৎক্ষণিক সহায়তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
চীনে 21 কিলোমিটার হাফ ম্যারাথনে মানুষের রেকর্ড ভেঙে জয়ী হয়েছে হিউম্যানয়েড রোবট। মাত্র 50 মিনিট 26 সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম স্থান অধিকার করেছে চীনা স্মার্টফোন নির্মাতা অনারের তৈরি রোবট। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভবিষ্যতে সামরিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মানুষকে টেক্কা দিয়ে হাফ ম্যারাথনে জয় ছিনিয়ে নিয়েছে রোবট, ভেঙেছে দ্রুততম সময়ে ম্যারাথন শেষ করার রেকর্ডও। বেজিংয়ে অনুষ্ঠিত হাফ ম্যারাথনে মানুষের পাশাপাশি অংশ নেয় চীনের নির্মিত শতাধিক হিউম্যানয়েড রোবট। সবচেয়ে চমক দেখায় চীনা স্মার্টফোন নির্মাতা অনারের তৈরি রোবট, যা মাত্র 50 মিনিট 26 সেকেন্ডে দৌড় শেষ করে, যা উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপলিমোর হাফ ম্যারাথন বিশ্ব রেকর্ডের চেয়ে কয়েক মিনিট দ্রুত। আমরা ওয়ানারের কিতায়াং দাসের টিম থেকে এসেছি এবং প্রথম স্থান অর্জন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই সাফল্যের পেছনে আমাদের পুরো দলের কঠোর পরিশ্রম রয়েছে। আমরা গত বছর থেকেই এই প্রকল্পের প্রস্তুতি শুরু করি, মূলত আমাদের মোবাইল ডিভাইসের প্ল্যাটফর্ম সক্ষমতাকে কাজে লাগিয়ে। গত বছরের তুলনায় এবার বড় পরিবর্তন ছিল, অনেক রোবটই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পথ খুঁজে দৌড় সম্পন্ন করেছে, যেখানে আগের আসরে বেশিরভাগ রোবটই মাঝপথে থেমে যাওয়া, পড়ে যাওয়ার মতো সমস্যায় ভুগেছিল। এবার প্রায় অর্ধেক রোবটই কোনো রিমোট কন্ট্রোল ছাড়াই পুরো রেস শেষ করে, যা এআই সক্ষমতার উন্নয়নকে সামনে নিয়ে আসে। বিশেষজ্ঞদের মতে এটি রোবোটিক্স শিল্পের দ্রুত বিকাশের একটি বাস্তব প্রতিফলন। ভবিষ্যতে বিপজ্জনক কাজ থেকে শুরু করে সামরিক ক্ষেত্রেও এই প্রযুক্তি বড় ভূমিকা রাখার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান উপসাগরে ইরানি জাহাজ আটক, দ্বিতীয় দফার সংলাপে অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছে না তেহরানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় বাবার গুলিতে প্রাণ গেল 7 সন্তান সহ 8 শিশুর। পালানোর সময় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত। নৃশংস হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত। এবং জাপানের উত্তর পূর্বাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।